নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জীবনে ঘটে যাওয়া নানান গল্প, হাসি, কান্না, প্রেম, ভালোবাসা আর কখনো কখনো কিছু গোপন অধ্যায়ের কথা আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি। যদি আমাদের এই গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। আজ আমি সায়মা আপনাদের সামনে এমন একটি গল্প তুলে ধরব যা হয়তো সমাজের চোখে ঠিক নয়, কিন্তু মানবিক সম্পর্কের গভীরতা আর আবেগের এক অন্যরকম দিক তুলে ধরে। এই গল্পটি আমাদের এক ফলোয়ার ইমেলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি চান এই গল্পটা হাজারো মানুষের কাছে পৌঁছাক, যারা হয়তো এমন কোনো লুকানো অনুভূতির সাথে নিজেদেরকে মেলাতে পারবেন। তিনি বলেছেন এই তার জীবনের গল্প, যা তিনি অনেক কষ্টের সাথে দিনের পর দিন লুকিয়ে রেখেছিলেন। গল্পটা শুরু করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ। অনেকেই আমাদের সাথে সরাসরি কথা বলতে চান। তাদের জন্য বলছি, আপনারা যদি আমার ইমো নাম্বারটি পেতে চান তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। গল্পের কোনো এক অংশে আমি আপনাদের আমার ইমো নাম্বারটি দেব, তাই আমার সাথে কথা বলতে চাইলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আশা করি আপনারা হতাশ হবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। বৃষ্টির দিনে আন্টির ছাদে পড়ে যাওয়া মোবাইল। সেই মোবাইল ফেরত দিতে গিয়েই কিভাবে খুলে গেল জীবনের সবচেয়ে গোপন এক অধ্যায়ের দরজা। আমাদের গল্পটা যে শহরে, যে পাড়ায় শুরু হয়েছিল, সেটা ঠিক তেমনই এক সাধারণ শহরতলি, যেখানে প্রতিটা বাড়ি তার প্রতিবেশীর বাড়িতে চোখ রাখে। প্রতিটা মানুষের জীবন যেন আর পাঁচটা মানুষের কাছে এক খোলা বই। এখানে গোপন বলে কিছু রাখা খুবই কঠিন, তবে প্রকৃতি যখন তার নিজস্ব ছন্দে সবকিছু ভিজিয়ে দিতে শুরু করে, তখন মানুষের গোপনীয়তাগুলো যেন বৃষ্টির জলের সাথে মিশে এক অন্যরকম রূপ নেয়। বর্ষার শুরু। আকাশ কালো করে মেঘ জমছিল কয়েকদিন ধরেই। দুপুরের পর থেকেই শুরু হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি। প্রথমে হালকা, তারপর গুড়ি গুড়ি, শেষে মুষলধারে। সেদিনের বৃষ্টিটা ছিল অন্যরকম, একটা টানা বিরামহীন ধারায়, যেন আকাশ ভেঙে পড়ছিল। পাড়ার গলিপথগুলো সব জলে ডুবে একাকার। ঠিক এই রকম এক বৃষ্টির সন্ধ্যায় আমাদের গল্পের মূল চরিত্র রাজু ছাদে দাঁড়িয়েছিল। ওর বয়স তখন সবে 22 কি 23 হবে। সদ্য কলেজ পাশ করে চাকরির চেষ্টা করছে। ওর হাতে ছিল ওর সাধের মোবাইলটা, যেটা নিয়ে ও ছাদে গিয়েছিল এক বন্ধুর সাথে জরুরি কথা বলার জন্য। হাওয়াটা বেশ জোরালো ছিল, আর বৃষ্টিটাও তার সাথে পাল্লা দিয়ে পড়ছিল। কথা বলতে বলতে নিজের অজান্তেই কখন ওর হাত থেকে মোবাইলটা পিছলে গিয়েছিল ও টেরই পায়নি। যখন টের পেল, ততক্ষণে মোবাইলটা উড়ে গিয়ে পড়েছে পাশের বাড়ির ছাদে। পাশের বাড়িটা ছিল আন্টিদের বাড়ি। রাজুদের বাড়ির পাশেই একটুকু দেওয়াল আর ফাঁক ছিল, যা পার করে ছাদে গিয়ে পৌঁছানো যেত। আন্টি মানে শাপলা আন্টি, বয়স হয়তো 35-এর কোঠায় হবে, কিন্তু দেখতে এতটাই সুন্দর আর পরিপাটি যে ওর চেয়ে অনেক কম বয়সী মেয়েরাও হার মানবে। শাপলা আন্টির স্বামী ব্যবসা সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকতেন। ঘরে শাপলা আন্টি আর তাদের একমাত্র মেয়ে রিনি থাকত। রিনি তখন সবে স্কুল শুরু করেছে। রাজু ছোটবেলা থেকেই শাপলা আন্টিকে দেখে এসেছে। আন্টি খুব হাসি খুশি একজন মানুষ ছিলেন। পাড়ার সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাজু লক্ষ্য করেছিল আন্টির হাসির পেছনে কেমন যেন এক বিষাদের ছোঁয়া লুকানো থাকত। বিশেষ করে যখন আঙ্কেলের কথা উঠত, তখন আন্টিকে একটু মনমরা দেখাত। মোবাইলটা নিচে পড়ে যাওয়ার পর রাজুর মাথায় যেন বাজ পড়ল। এটা ওর নতুন কেনা মোবাইল, আর এখন যদি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় তাহলে তো মহা মুশকিল। তাড়াহুড়ো করে ও নিচে নেমে এলো। মায়ের কাছে গিয়ে বলল, মা, আমার মোবাইলটা আন্টিদের ছাদে পড়ে গেছে, কি করি এখন? মা একটু বিরক্ত হয়ে বললেন, সারাদিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করিস, যা শাপলাকে গিয়ে বলে আয়, দেখ যদি কোনোভাবে তোলা যায়। রাজু আর দেরি না করে সরাসরি শাপলা আন্টিদের বাড়ির দরজায় গিয়ে কলিং বেল বাজালো। অনেকক্ষণ বাজানোর পর দরজা খুললেন শাপলা আন্টি নিজেই। ভেতরের আলোয় ওকে কেমন অন্যরকম দেখাচ্ছিল। পরনে ছিল একটা নীল রঙের তাঁতের শাড়ি। ভিজে যাওয়া ছাদের কারণে হয়তো ভেতরের গরম একটু বেড়েছিল, তাই
আঁচলটা ওর কাঁধ থেকে সরে কোমরের কাছে আটকে ছিল। কপালের ওপর থেকে চুলগুলো হালকা ভেজা, সম্ভবত ছাদ থেকে ঘরে ফিরছিলেন। ওর চোখে মুখে কেমন একটা গভীর ভাব ছিল যা সচরাচর দেখা যেত না। রাজু আন্টিকে দেখে একটু থমকে গেল। সে কখনো আন্টিকে এত কাছ থেকে এভাবে দেখেনি। ওর মনে হলো আন্টি যেন এক নরম আলোয় মোড়ানো। আন্টি, আমি রাজু। রাজু নিজেকে একটু সামলে নিয়ে বলল, আসলে আমার মোবাইলটা আপনাদের ছাদে পড়ে গেছে। বৃষ্টির মধ্যে কথা বলছিলাম, কখন যে হাত থেকে পড়ে গেল। শাপলা আন্টি রাজুর দিকে তাকিয়ে একটু অবাক হলেন, তারপর মৃদু হাসলেন। ওহ আচ্ছা, কোন দিকে পড়েছে? এত বৃষ্টির মধ্যে ছাদে গিয়েছিস কেন? ওর গলায় কেমন এক নরম সুর ছিল। ছাদের কিনারার দিকে, আমাদের বাড়ির দেওয়ালের পাশে। জরুরি কথা বলছিলাম, তাই গিয়েছিলাম। রাজু একটু অপ্রস্তুত হয়ে বলল, ঠিক আছে, আয় ভেতরে আয়। এখন তো বৃষ্টি কমছে না, একটু কমলে তারপর গিয়ে দেখা যাবে। এখন গেলে ভিজে জ্বর বাঁধাবি। আন্টি দরজাটা পুরোপুরি খুলে দিয়ে বললেন। রাজু দ্বিধা করছিল। আন্টির বাড়িতে ও ছোটবেলা থেকে গেলেও এই রকম পরিস্থিতিতে কখনো যায়নি। আর আন্টির এই ভেতরের চেহারাটা ওকে কেমন যেন এক অদ্ভুত আকর্ষণে টানছিল। কিন্তু মোবাইলটা নষ্ট হওয়ার ভয় ওকে ভেতরে ঢুকতে বাধ্য করল। ভেতরে ঢুকে রাজু সোফায় বসল। আন্টি ড্রয়িং রুমের পাশেই একটা জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। আন্টির শাড়ির ভেতরের সাদা ব্লাউজটা কেমন যেন শরীরের সাথে লেপটেছিল, আর ওর ভেতরের অবয়বটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাজুর চোখ অজান্তেই সেই দিকে চলে গেল। এক অদ্ভুত উত্তেজনা ওর শরীরে কাজ করছিল। ও দ্রুত চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকাল, কিন্তু মনের গভীরে সেই দৃশ্যটা যেন গেঁথে গিয়েছিল। চা খাবি? আন্টি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। না আন্টি, ঠিক আছে, বৃষ্টির জন্য কিছু লাগবে না। রাজু বলল। আহ, কি বলছিস? এতক্ষণ দাঁড়িয়েছিলি, এই আবহাওয়ায় চা খেলে ভালো লাগবে। আন্টি মৃদু হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। রাজু একা বসে রইল। ওর মনে নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই প্রথম ও শাপলা আন্টিকে এত অন্যরকম ভাবে দেখল। আন্টি যেন ওর কাছে এক নতুন রূপে ধরা দিয়েছে। ওর সরল সৌন্দর্য আর এই বৃষ্টি ভেজা আবহাওয়া মিলেমিশে কেমন এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। খানিকক্ষণ পর আন্টি 2 কাপ চা নিয়ে এলেন। চায়ের কাপটা রাজুর দিকে এগিয়ে দিতে গিয়ে আন্টির আঙুল রাজুর হাতে আলতো করে ছুঁয়ে গেল। এক বিদ্যুতের শিহরণ যেন রাজুর সারা শরীরে বয়ে গেল। আন্টি হয়তো কিছু টের পাননি, বা হয়তো পেয়েছেন, কিন্তু সে বিষয়ে কোনো ভাব দেখালেন না। রাজুর মনে হলো ওর গাল দুটো একটু লাল হয়ে গেছে। কি রে, চা খা, কি ভাবছিস? আন্টি বললেন। রাজু চায়ে চুমুক দিতে দিতে বলল, ওহ, চিন্তা করিস না, আমি তো জানি ওটা কোথায় পড়েছে। বৃষ্টিটা একটু কমলে আমি দেখিয়ে দেব কিভাবে ওটা তুলবি। আন্টি বললেন। চা শেষ হতে হতে বৃষ্টিটা একটু ধরে এসেছে। আকাশ ততক্ষণে হালকা পরিষ্কার হতে শুরু করেছে, কিন্তু মেঘে ঢাকা থাকায় আলো ছিল বেশ কম। আন্টি বললেন, চল দেখে আসি, এতক্ষণে হয়তো বৃষ্টিতে সব ভিজে গেছে। রাজু আন্টির সাথে ছাদে গেল। শাপলা আন্টি একটা ছাতা হাতে নিলেন, আর রাজু তার পেছনে পেছনে গেল। ছাদে উঠে রাজু দেখল মোবাইলটা ঠিক যেখানে পড়ার কথা ছিল সেখানেই পড়ে আছে, কিন্তু বৃষ্টির কারণে ছাদের মেঝেটা বেশ পিচ্ছিল। দেখ, এই তো তোর মোবাইল, সাবধানে যা, ছাদটা বেশ পিচ্ছিল। আন্টি ছাতাটা ধরে দাঁড়িয়ে বললেন। রাজু সাবধানে এগিয়ে গেল। ও যখন মোবাইলটা তোলার জন্য ঝুঁকল, তখন ওর পাটা সামান্য পিছলে গেল। ও পড়ে যেতেই যাচ্ছিল, কিন্তু মুহূর্তেই শাপলা আন্টি ওর হাতটা ধরে ফেললেন। আন্টির হাতটা ছিল নরম, কিন্তু বেশ দৃঢ়। রাজু নিজেকে সামলে নিয়ে মোবাইলটা তুলে নিল। সাবধানে, দেখেছিস বলছিলাম না পিচ্ছিল, আন্টি বললেন। তখনও ওর হাতটা রাজুর হাতে ধরা। রাজু আন্টির দিকে তাকাল। দুজনের চোখাচোখি হল। এই মুহূর্তে তাদের দূরত্ব ছিল খুবই কম। আন্টির ভেজা শাড়ির মিষ্টি গন্ধটা রাজুর নাকে এসে লাগল। ওর ভেতরের অস্থিরতা যেন আরও বেড়ে গেল। আন্টির চোখগুলোতে কেমন এক শূন্যতা আর একই সাথে গভীরতা ছিল, যা রাজুকে এক অজানা মায়া জালে জড়িয়ে ফেলল। আন্টি দ্রুত ওর হাতটা ছেড়ে দিলেন। চল নিচে চল, ভিজে গেছিস তো। নিচে নেমে আসার পর রাজু দেখল মোবাইলটা ঠিকঠাকই আছে। ও আন্টিকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরতে চাইল। আন্টি, অনেক ধন্যবাদ, মোবাইলটা ঠিক আছে। রাজু বলল। আরে বাবা, ধন্যবাদ কেন, পাড়ারই ছেলে তুই, সাবধানে বাড়ি যা। আন্টি হাসলেন, কিন্তু সেই হাসিটা রাজুর চোখে কেমন যেন অন্যরকম লাগল। রাজু বাড়ি ফিরল, কিন্তু ওর মনটা তখনও আন্টির বাড়িতেই রয়ে গিয়েছিল। আন্টির ভেজা শাড়ির ছবি, ওর নরম হাতের স্পর্শ,
ওর চোখের সেই গভীর চাহনি সব কিছু যেন ওর মনে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছিল। সেই রাতটা ওর জন্য ছিল নির্ঘুম। বারবার আন্টির মুখটা ওর চোখের সামনে ভেসে উঠছিল। কেন এমন হচ্ছে? কেন এই পুরনো পরিচিত মানুষটা হঠাৎ করে ওর কাছে এমন অচেনা, এমন আকাঙ্ক্ষিত হয়ে উঠল? রাজু নিজেই এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। পরের দিন সকালে রাজু ঘুম থেকে উঠল এক অদ্ভুত অস্থিরতা নিয়ে। ওর মনের মধ্যে কেবল শাপলা আন্টির কথা ঘুরছিল। এই অনুভূতিটা নতুন, কিছুটা নিষিদ্ধ আর একই সাথে প্রবল আকর্ষণীয়। ও নিজেকে বোঝাতে চাইছিল যে এটা হয়তো শুধু একটা সাময়িক ভালো লাগা, কিন্তু ওর মন তা মানতে রাজি ছিল না। দুপুরের দিকে রাজু ওর মায়ের সাথে শাপলা আন্টিদের বাড়িতে গেল। মা শাপলা আন্টিকে কি যেন একটা দিতে যাচ্ছিলেন। রাজু সুযোগটা কাজে লাগাল। আন্টির বাড়িতে ঢুকে ওর বুকের ভেতরটা কেমন যেন ধুকধুক করে উঠল। আন্টিকে আজ অন্য পোশাকে দেখল, একটা সাধারণ সালোয়ার কামিজ পরা, চুলগুলো পরিপাটি করে বাঁধা, কিন্তু ওর চোখ জীবন্ত এমনই। ওর গলায় এক গভীর দীর্ঘশ্বাস মিশেছিল। রাজু অনুভব করল আন্টির ভেতরে কেমন এক অব্যক্ত যন্ত্রণা লুকানো আছে। ওর মনে হল আন্টিও হয়তো একাকিত্বে ভুগছেন। রাজু নিজের অজান্তেই আন্টির প্রতি আরও বেশি সহানুভূতি অনুভব করতে শুরু করল। আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে আন্টি, অনেক ধন্যবাদ, রাজু বলল। এত তাড়াতাড়ি হয়ে গেল? আরেকটু বসে যা, চা খাবি? আন্টি জানতে চাইলেন। না আন্টি, আরেকদিন আসব, রাজু উঠে দাঁড়াল। আন্টি রাজুকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। দরজার কাছে দাঁড়িয়ে আন্টি বললেন, কোনো দরকার হলে বলিস, রিনিও তোকে ভালোবাসে। রাজু বাড়ি ফিরে এলো, কিন্তু আন্টির সেই বিষণ্ণ মুখটা ওর মনে গেঁথে রইল। আন্টির একাকিত্ব রাজুর মনকে যেন আরও বেশি করে ভাবাচ্ছিল। ওর মনে হল আন্টি যেন ওর কাছে এক খোলা বইয়ের মতো, যার প্রতিটা পৃষ্ঠায় এক লুকানো গল্প লেখা আছে। রাজু সেই গল্পটা পড়তে চাইছিল। ওর ভেতরের অস্থিরতা আরও বাড়তে লাগল। পরের কয়েকদিন রাজু ইচ্ছে করেই শাপলা আন্টির সাথে দেখা করার অজুহাত খুঁজছিল, কখনো কিছু জিজ্ঞাসা করার নাম করে, কখনো কিছু দিতে যাওয়ার নাম করে। আন্টিও কখনো বিরক্ত হতেন না, বরং ওর সাথে হাসি মুখে কথা বলতেন। রাজু খেয়াল করল আন্টি যখন ওর সাথে কথা বলেন তখন ওর মুখে একটা অন্যরকম হাসি ফুটে ওঠে, যেটা ওর স্বামীর সামনে বা অন্য কারোর সামনে দেখা যায় না। একদিন বিকেলে রাজু নিজের বাড়িতে বসে ল্যাপটপে সিনেমা দেখছিল। বিদ্যুৎ নেই। হঠাৎ করে ওর মনে হল আন্টির সাথে একটু কথা বললে কেমন হয়। এইবার আর কোনো অজুহাত ছিল না। ও সরাসরি কলিং বেল বাজাল। আন্টি দরজা খুলে একটু অবাক হলেন। কি রে রাজু, কোনো দরকার ছিল? না আন্টি, মানে বাড়িতে বোর হচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু কথা বলি, রাজু একটু ইতস্তত করে বলল। আন্টি হেসে ফেললেন। আয় ভেতরে আয়, বোর হচ্ছিস, ভালো কথা। আমি তো সারাদিন একাই থাকি, চল বারান্দায় বসি, ঠান্ডা হাওয়া আসছে। রাজু বারান্দায় আন্টির পাশে বসল। সন্ধ্যা নামছিল, হালকা বাতাস বইছিল। বারান্দার গাছগুলো থেকে একটা মিষ্টি গন্ধ আসছিল। আন্টি চা বানাতে গেলেন। চা নিয়ে এসে আন্টি রাজুর পাশে বসলেন। কি রে, আর কি খবর? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ আন্টি, সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? রাজু জানতে চাইল। আন্টি চায়ে চুমুক দিতে দিতে বললেন, আমি তো একাই থাকি, ভালো আর মন্দ কি, দিন কেটে যায়। ওর গলায় আবারও সেই বিষাদের সুর। রাজু আন্টির দিকে তাকাল। ওর চোখ দুটো কেমন যেন ছলছল করছিল। রাজুর মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। ও নিজের অজান্তেই আন্টির হাতের ওপর নিজের হাতটা রাখল। আন্টি চমকে উঠলেন, কিন্তু হাতটা সরিয়ে নিলেন না। আন্টি, আপনি একা নন, আমি তো আছি, রাজু খুব নরম গলায় বলল। আন্টি রাজুর দিকে তাকালেন। ওর চোখে কেমন এক মিশ্র অনুভূতি, অবাক, আনন্দ, বেদনা সব একসাথে মিশেছিল। ওর হাতটা রাজুর হাতের ওপর হালকা চেপে ধরলেন। তুই খুব ভালো ছেলে রাজু। সেই দিন থেকে তাদের সম্পর্কটা কেমন যেন এক অন্য দিকে মোড় নিতে শুরু করল। রাজু প্রায়ই আন্টির কাছে যেত, কখনো গল্প করার জন্য, কখনো আন্টিকে বাড়ির কাজে সাহায্য করার জন্য। আন্টিও রাজুকে কোনোদিন ফেরাতেন না, বরং ওর উপস্থিতি উপভোগ করতেন। একদিন রাতে রাজু ছাদে বসেছিল, আকাশ ভর্তি তারা। হঠাৎ ওর মনে হল আন্টির সাথে ছাদে দেখা করলে কেমন হয়। এই চিন্তাটা ওকে কেমন যেন এক অন্যরকম উত্তেজনা দিচ্ছিল। ও ধীরে ধীরে আন্টিবের ছাদের দিকে তাকাল। আন্টির ঘরের আলোটা তখনও জ্বলছিল। রাজু আস্তে আস্তে আন্টিদের কলিং বেল বাজাল। অনেকক্ষণ পর আন্টি দরজা খুললেন।
পরনে ছিল একটা সাধারণ ম্যাক্সি, চুলগুলো আলগা করে বাঁধা। ওর মুখে কেমন এক বিরক্তির ছাপ ছিল, সম্ভবত ঘুমের ব্যাঘাত হয়েছিল। "কি রে রাজু, এত রাতে?" আন্টি অবাক হয়ে বললেন। "আন্টি, আমি ছাদে ছিলাম, হঠাৎ মনে হলো আপনার সাথে কথা বলি। আপনার ঘরের আলো জ্বলছিল, তাই ভাবলাম আপনি হয়তো জেগে আছেন।" রাজু একটু ইতস্তত করে বলল। আন্টি রাজুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ওর মুখে বিরক্তি ছিল, কিন্তু চোখের গভীরে কেমন এক জিজ্ঞাসা ছিল। "আয় ভেতরে আয়, বাইরে মশা কামড়াবে।" রাজু ভেতরে ঢুকল। আন্টি ওকে বসতে বললেন। "কি হয়েছে, কিছু দরকার ছিল?" "না আন্টি, কিছু দরকার ছিল না, শুধু..." রাজু কথা খুঁজে পাচ্ছিল না। আন্টি ওর দিকে তাকিয়ে হাসলেন। "শুধু কি?" রাজু আন্টির চোখে চোখ রাখল। "শুধু আপনাকে দেখতে ইচ্ছে করছিল।" আন্টি চমকে উঠলেন। ওর মুখে কেমন এক লালচে আভা ছড়িয়ে পড়ল। তিনি দ্রুত চোখ নামিয়ে নিলেন। "কি বলছিস এসব? আমি সত্যি বলছি আন্টি, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে, আপনার পাশে থাকতে আমার খুব ভালো লাগে।" রাজু খুব নরম গলায় বলল। আন্টি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর রাজুর দিকে তাকালেন। ওর চোখে এখন আর কোনো বিরক্তি ছিল না, ছিল কেমন এক গভীর দুর্বলতা। "রাজু, তুই ছোট ছেলে, এসব কথা বলা ঠিক না।" "কেন ঠিক না আন্টি? ভালো লাগা কি বয়স দেখে হয়?" রাজু প্রশ্ন করল। আন্টি উঠে দাঁড়ালেন, জানালার বাইরে তাকালেন। ওর পিঠটা রাজুর দিকে ছিল। রাজু অনুভব করছিল আন্টির ভেতরের অস্থিরতা। ওর মনে হল আন্টিও হয়তো রাজুর মতোই কিছু একটা অনুভব করছেন। রাজু ধীরে ধীরে আন্টির কাছে গেল। ওর পিঠের ওপর আলতো করে হাত রাখল। আন্টি চমকে উঠলেন, কিন্তু সরে গেলেন না। রাজু আন্টির শরীরের উষ্ণতা অনুভব করতে পারছিল। ওর শরীরে যেন এক বিদ্যুতের ঝলক বয়ে গেল। "আন্টি, আমি আপনাকে অনেক..." রাজু কথা শেষ করতে পারল না। আন্টি ধীরে ধীরে রাজুর দিকে ঘুরলেন। ওর চোখে তখন জল। "রাজু, এসব কি বলছিস? আমাদের সম্পর্ক ও সমাজের চোখে এটা..." "সমাজকে বাদ দিন আন্টি, আপনি কি কিছু অনুভব করেন না?" রাজু প্রশ্ন করল। আন্টি রাজুর দিকে তাকালেন। ওর চোখে গভীর আবেগ আর এক অব্যক্ত যন্ত্রণার মিশ্রণ। তিনি রাজুর হাতটা নিজের হাতে নিলেন। আমি আমি জানি না রাজু।" ওর গলা কাঁপছিল। রাজু আন্টিকে কাছে টেনে নিল। আন্টি বাধা দিলেন না। ওর মাথাটা রাজুর কাঁধের ওপর রাখলেন। রাজু আন্টির চুলের মিষ্টি গন্ধ পাচ্ছিল। ওর শরীরের উষ্ণতা রাজুর ভেতরের সব অনুভূতিকে যেন জাগিয়ে তুলছিল। রাজু আন্টির পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। আন্টি রাজুকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। দুজনের শ্বাস-প্রশ্বাস তখন দ্রুত হচ্ছিল। সেই রাতে তাদের মধ্যে কোনো কথা হয়নি, শুধু নীরবতা আর অনুভূতিদের খেলা চলছিল। রাজু অনুভব করছিল আন্টির একাকিত্ব আর ওর নিজের ভেতরের আকাঙ্ক্ষা যেন এক বিন্দুতে মিশে যাচ্ছিল। আন্টির নরম স্পর্শ, ওর উষ্ণ শ্বাস, সব কিছু মিলে মিশে রাজুকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। এই সম্পর্কটা সমাজের চোখে যতই নিষিদ্ধ হোক না কেন, তাদের দুজনের জন্য এটা ছিল এক গভীর আশ্রয়। কয়েকদিন পর রাজু আবার আন্টির বাড়িতে গেল। এবার আর কোনো অজুহাত ছিল না। ও সরাসরি আন্টির কাছে গেল। আন্টি বারান্দায় বসে রিনির সাথে খেলছিলেন। রিনি রাজুকে দেখে দৌড়ে এলো। "রাজু আঙ্কেল, কি দেখাবে?" রিনি জিজ্ঞাসা করল। "পরে দেখাবো, তুমি এখন খেলতে যাও," রাজু রিনিকে বলল। রিনি চলে যাওয়ার পর রাজু আন্টির দিকে তাকাল। আন্টির মুখে কেমন এক লজ্জা আর একই সাথে উষ্ণতা ছিল। "আন্টি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি?" রাজু জিজ্ঞাসা করল। আন্টি মাথা নাড়লেন। "হ্যাঁ, বল।" রাজু আন্টির পাশে বসল। ওর মনটা তখন কেমন এক অস্থিরতায় ভরা। "আন্টি, গত রাতের কথা আমি..." আন্টি রাজুর দিকে তাকালেন। ওর চোখে এক গভীর মমতা। আমারও কেমন যেন মনে হচ্ছিল।" তিনি কথা শেষ করতে পারলেন না। রাজু আন্টির হাতটা ধরল। "আমার আপনাকে খুব ভালো লাগে আন্টি, আপনাকে আমি শুধু আন্টি হিসেবে দেখি না।" আন্টি রাজুর হাতটা হালকা করে চাপলেন। "আমি জানি রাজু, আমিও কেমন যেন তোর মধ্যে..." "আমি কি বলবো?" আন্টির সেই কথাগুলো রাজুর বুকে কেমন এক অদ্ভুত আনন্দ জাগিয়ে তুলল। ও অনুভব করল আন্টিও ওর মতোই কিছু একটা অনুভব করছেন। সন্ধ্যা নামছিল। আন্টি আর রাজু বারান্দায় বসে গল্প করছিল। তাদের গল্পগুলো এখন আর সাধারণ পাড়ার গল্প ছিল না। তারা নিজেদের ভেতরের কথা, মনের কথা, লুকানো আকাঙ্ক্ষার কথা বলাবলি করছিল। আন্টি রাজুকে তার একাকিত্বের কথা বলছিলেন, তার স্বামীর সাথে তার সম্পর্কের শীতলতার কথা বলছিলেন। রাজু মনোযোগ দিয়ে শুনছিল। ওর মনে হচ্ছিল এই মুহূর্তে আন্টি যেন ওর কাছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ। আন্টি কথা বলতে বলতে রাজুর হাতের ওপর হাত রাখলেন।
তোর সাথে কথা বললে আমার ভালো লাগে রাজু, আমার মনটা হালকা হয়ে যায়। রাজু আন্টির হাতটা চেপে ধরল। আমারও ভালো লাগে আন্টি, আমি আপনাকে সব সময় এভাবে পাশে চাই। আন্টির চোখে জল এসে গেল। তুই আমাকে কি বলছিস রাজু? এটা ঠিক নয়। কি ঠিক নয় আন্টি? ভালো লাগা কি ঠিক বেঠিক দেখে হয়? রাজু প্রশ্ন করল। আন্টি রাজুর দিকে তাকালেন। ওর চোখের গভীর চাহনি রাজুকে আরও বেশি করে ওর দিকে টানছিল। আন্টি ধীরে ধীরে রাজুর দিকে ঝুঁকে এলেন। রাজু ওর দিকে ঝুঁকল। তাদের দুজনের ঠোঁট একে অপরের কাছে আসতে লাগল। রাজুর সারা শরীরে যেন এক বিদ্যুতের ঝলক বয়ে গেল। ওর হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকপুক করছিল। প্রথমবারের মতো তাদের ঠোঁট একে অপরের স্পর্শ পেল, এক নরম উষ্ণ স্পর্শ। রাজু অনুভব করছিল আন্টির ঠোঁটগুলো কেমন যেন নরম আর মিষ্টি। রাজু আন্টিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আন্টিও ওকে জড়িয়ে ধরেছিলেন। তাদের শ্বাস প্রশ্বাস তখন এক হয়ে গিয়েছিল। তাদের ঠোঁটের স্পর্শে যেন এক নতুন পৃথিবীর জন্ম হয়েছিল, যেখানে সমাজের কোনো নিয়ম ছিল না, ছিল শুধু দুটি মনের গভীর অনুভূতি। আমি জানি এই গল্পটা শুনতে শুনতে আপনাদের মনেও অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে। হয়তো ভাবছেন, এটা কি ঠিক? এটা কি সমাজে চলে? কিন্তু ভালোবাসার কি কোনো নিয়ম আছে? মনের টান কি কখনো বাধা মানে? এই গল্পে এর উত্তর আছে। এই রকম আরও অনেক অজানা গল্প, লুকানো আবেগ আর জীবনের নানান অভিজ্ঞতার কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যারা আমার ইমো নাম্বার পেতে চেয়েছিলেন তাদের জন্য বলছি, আমার ইমো নাম্বারটি হল 9834891152। আপনারা আমাকে এখানে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে। তবে দয়া করে অশালীন কিছু পাঠাবেন না। এই গল্পটি অনেক বড়, এর বাকি অংশ শুনতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল। ওর গলাটা কাঁপছিল। রাজু আন্টির হাত ধরেছিল তখনও। যা হওয়ার ছিল সেটাই হলো আন্টি। ওর গলায় এক দৃঢ়তা ছিল যা সে নিজেও আগে কখনো অনুভব করেনি। আমার মনে হচ্ছিল আপনিও এটাই চাইছিলেন। শাপলা আন্টি চোখ নামালেন। আমি আমি জানি না রাজু, আমার মন এখন শুধুই তোকে চাইছে। ওর কথাগুলো এতটাই সরল আর অকপট ছিল যে রাজুর বুকে এক গভীর ভালোবাসার জোয়ার এসে লাগল। সেই রাতে আর কোনো কথা হয়নি। তারা শুধু একে অপরের পাশে বসেছিল, নিস্তব্ধতার চাদরে মোড়া। দুজনের হৃদয় তখন এক নতুন সম্পর্কের উন্মাদনা, এক নিষিদ্ধ ভালোবাসার বীজ বুনে গিয়েছিল। রাজু যখন বাড়ি ফিরল, ওর সারা শরীর আর মন তখনও শাপলা আন্টির স্পর্শে বিভোর ছিল। ওর মনে হচ্ছিল সে যেন নতুন করে বাঁচতে শিখেছে, তার জীবনে এমন এক রং লেগেছে যা আগে কখনো ছিল না। পরের দিনগুলো যেন এক অন্য রকম ছন্দে কাটতে লাগল। রাজু এখন প্রায় প্রতিদিন আন্টির বাড়িতে যেত। রিনি স্কুলে চলে যাওয়ার পর আন্টি আর রাজু একে অপরের সাথে কাটানো সময়গুলোকে পরম যত্নে উপভোগ করত। তাদের কথাগুলো এখন আরও গভীর, আরও ব্যক্তিগত হয়ে উঠেছিল। শাপলা আন্টি রাজুর কাছে তার ফেলে আসা জীবনের কথা বলতেন, তার স্বপ্নভঙ্গের কথা বলতেন, তার স্বামীর সাথে তার সম্পর্কের শীতলতার কথা বলতেন। তিনি বলতেন কিভাবে তার স্বামী ব্যবসার অজুহাতে দিনের পর দিন তাকে একা ফেলে রাখতেন, কিভাবে তার একাকিত্ব তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। রাজু মন দিয়ে শুনত আন্টির সব কথা। ওর মনে হতো আন্টি যেন তার ভেতরের সব কষ্ট, সব অব্যক্ত যন্ত্রণা রাজুর কাছে উজাড় করে দিচ্ছেন। আর রাজুও তার কৈশোরের চাওয়া পাওয়ার গল্প, তার ভবিষ্যৎ স্বপ্নগুলো আন্টির সাথে ভাগ করে নিত। এই ভাগাভাগি তাদের সম্পর্ককে আরও বেশি দৃঢ় করছিল। তারা একে অপরের কাছে আশ্রয় খুঁজে পেয়েছিল, এমন এক আশ্রয় যা সমাজের চোখে নিষিদ্ধ হলেও তাদের হৃদয়ের জন্য ছিল অপরিহার্য। একদিন দুপুরে রাজু আন্টির বাড়িতে গেল। রিনি তখন স্কুলে। আন্টি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলেন। রাজুকে দেখে ওর মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। আয় রাজু, কখন এলি? এই মাত্র। রিনি কই? রাজু জিজ্ঞাসা করল। স্কুলে গেছে, আয় বস, আজ তোর সাথে একটা বিশেষ কথা আছে। আন্টি রাজুর পাশে বসলেন। রাজু একটু অবাক হল। কি কথা আন্টি? আন্টি রাজুর হাত ধরলেন। ওর চোখগুলো কেমন যেন ছলছল করছিল। আমি আর পারছি না রাজু, এই একাকিত্ব, এই শূন্যতা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তোর উপস্থিতি, তোর ভালোবাসা আমার জীবনে এক নতুন আশার আলো নিয়ে এসেছে। রাজু অনুভব করল আন্টির ভেতরের অস্থিরতা। ও আন্টির হাতটা আলতো করে চাপল।
আমি তো আপনার পাশেই আছি আন্টি, আপনি একা নন। আন্টি রাজুর দিকে তাকালেন, ওর চোখে গভীর আবেগ। আমি জানি রাজু, কিন্তু এই সম্পর্কটা, এটা তো গোপন, কতদিন এভাবে চলবে? আমি ভয় পাই সমাজের লোকেদের। রাজু আন্টিকে কাছে টেনে নিল। ভয় পাবেন না আন্টি, আমি আপনাকে একা ফেলব না। সেই দিন থেকে তাদের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। তাদের ঠোঁটের স্পর্শ এখন আর শুধু বারান্দার অন্ধকারে সীমাবদ্ধ ছিল না। তাদের ভালোবাসা তাদের শারীরিক চাহিদাকেও জাগিয়ে তুলেছিল। সমাজের চোখে পাপ হলেও তাদের হৃদয়ের কাছে এটা ছিল তাদের একাকিত্বের ঔষধ। তাদের শারীরিক মিলনগুলো ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ, একে অপরের প্রতি আস্থার প্রতিচ্ছবি। তারা একে অপরের কাছে তাদের সব লুকানো চাওয়া পাওয়া উজাড় করে দিত। শাপলা আন্টি রাজুর বাহু ডোরে নিজেকে খুঁজে পেতেন। রাজুর উষ্ণ স্পর্শে তিনি তার স্বামীর অভাব, তার একাকিত্ব ভুলে যেতেন। রাজুর কাছে আন্টি ছিলেন এক রহস্যময়ী নারী, যার প্রতিটা ছোঁয়ায় এক নতুন গল্প লুকিয়েছিল। আন্টির প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা নীরব চাওয়া রাজুকে আরও বেশি করে আন্টির কাছে টানত। তবে এই সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গোপনীয়তা। তাদের পাড়ায় সবাই সবার দিকে নজর রাখত। রাজুর ঘন ঘন আন্টির বাড়িতে যাওয়াটা অনেকের চোখেই পড়ছিল। রাজুর মা মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, "কি রে, আজকাল শাপলার বাড়িটা তোর দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে নাকি? এত কি কথা থাকে রে?" রাজু নানা অজুহাত দেখাত। কখনো বলতো রিনিকে পড়াতে যায়, কখনো বলতো আন্টির কোনো কাজে সাহায্য করতে যায়। মা হয়তো পুরোপুরি বিশ্বাস করতেন না, কিন্তু কিছু বলতেনও না। শাপলা আন্টিও সতর্ক ছিলেন। রিনি যখন স্কুলে থাকত তখনই রাজু আসত। তারা খুব সাবধানে কথা বলত, নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করত। কিন্তু চোখের ভাষায়, হাতের স্পর্শে তাদের ভালোবাসার গভীরতা ঠিকই প্রকাশ পেত। তারা জানত তাদের এই সুখ ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু সেই মুহূর্তে তারা শুধু বর্তমানটাকেই উপভোগ করতে চাইত। একদিন বিকেলে রাজু আন্টির বাড়িতে গেল। আন্টি বারান্দায় বসে ফুল গাছে জল দিচ্ছিলেন। রাজুকে দেখে ওর মুখে হাসি ফুটে উঠল। "আয় রাজু, আজ একটু দেরি হলো তোর?" "হ্যাঁ আন্টি, একটু কাজ ছিল।" রাজু আন্টির পাশে বসল। আন্টি রাজুর হাতে একটা গোলাপ দিলেন। "তোর জন্য, একদম তাজা।" রাজু গোলাপটা হাতে নিয়ে শুঁকল। সুন্দর গন্ধ। আন্টি রাজুর দিকে তাকালেন। "রাজু, আমি তোকে একটা কথা বলতে চাই।" "কি কথা আন্টি?" "আঙ্কেলের ফেরার সময় হয়ে এসেছে। তিনি হয়তো আর 1-2 সপ্তাহের মধ্যেই চলে আসবেন।" আন্টির গলায় এক মিশ্র অনুভূতি, ভয় আর একই সাথে এক ধরনের অসহায়তা। রাজুর বুকে যেন এক ধাক্কা লাগল। আঙ্কেলের ফেরার কথা শুনে তার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। এই সম্পর্কের শুরু থেকেই এই ভয়টা তাদের তাড়া করে বেড়াচ্ছিল। "তিনি কখন আসবেন?" "জানি না, তিনি ফোন করে জানিয়েছিলেন, হয়তো এবার মাস খানেক থাকবেন," আন্টি বললেন। রাজু কিছুক্ষণ চুপ করে রইল। আঙ্কেলের উপস্থিতি মানে তাদের গোপন মুহূর্ত শেষ, তাদের ভালোবাসা আবার লুকিয়ে ফেলতে হবে। এই চিন্তাটা ওকে কষ্ট দিচ্ছিল। "তাহলে কি আমরা..." আন্টি রাজুর হাত ধরলেন। "আমি জানি রাজু, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমি তোকে হারাতে চাই না।" রাজু আন্টিকে জড়িয়ে ধরল। "আমিও আপনাকে হারাতে চাই না আন্টি, আপনি আমার জীবনের সব।" সেই দিন থেকে তাদের সম্পর্ক আরও গভীর হল, কিন্তু একই সাথে এক চাপা ভয় তাদের তাড়া করে বেড়াতে লাগল। তারা প্রতিটি মুহূর্তকে আরও বেশি করে উপভোগ করতে চাইল, কারণ তারা জানত এই সুখ হয়তো আর বেশিদিন টিকবে না। আঙ্কেলের ফেরার আগে তারা একে অপরের বাহু ডোরে যতখানি সম্ভব আশ্রয় খুঁজে নিল। আঙ্কেলের ফেরার দিন ঘনিয়ে এলো। রাজু আন্টির বাড়িতে যাওয়া কমিয়ে দিল, পাড়ার লোকেদের চোখে যাতে না পড়ে। কিন্তু তাদের গোপন দেখা সাক্ষাৎগুলো বন্ধ হয়ে গেল না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন রাজু চুপি চুপি আন্টির ছাদে যেত। আন্টিও অপেক্ষা করতেন। ছাদে তারা হাতে হাত ধরে হাঁটত, তারাদের দিকে কথা বলত। সেই নীরব আলাপন তাদের সম্পর্কের গভীরতাকে আরও বেশি করে প্রকাশ করত। একদিন রাতে ছাদে দেখা করার সময় শাপলা আন্টি রাজুকে বললেন, "আমার খুব ভয় লাগছে রাজু, আঙ্কেল যদি কিছু জেনে যান।" "জানবেন না আন্টি, আমরা খুব সাবধানে থাকব," রাজু আন্টিকে আশ্বাস দিল। "কিন্তু আমি আর পারছি না রাজু, দিনের পর দিন এই লুকোচুরি।" আন্টির গলা ধরে এলো। রাজু আন্টিকে কাছে টেনে নিল। "আমি জানি আন্টি, কিন্তু আমাদের জন্য এর চেয়ে ভালো কোনো উপায় নেই।" আঙ্কেলের ফেরার দিনটি এলো। রাজু দূর থেকে আন্টির বাড়িতে গাড়ি থামতে দেখল। আঙ্কেল একজন লম্বা সুদর্শন মানুষ, ব্যবসায়িক পোশাক পরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে। রিনি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল।
আন্টির মুখেও এক ধরনের হাসি ছিল যা রাজুর কাছে কেমন যেন কৃত্রিম মনে হল। সেই দিন রাজু আন্টির বাড়িতে যায়নি। তার মনটা কেমন যেন ভারী হয়েছিল। আঙ্কেল ফিরে আসার পর পাড়ার সবাই আন্টির বাড়িতে দেখা করতে গেল। রাজুর মাও গেলেন। রাজুও মায়ের সাথে গেল। তবে সে আঙ্কেলের সামনে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল। আঙ্কেল রাজুকে দেখে হাসলেন। কি রাজু, কেমন আছিস? বড় হয়ে গেছিস অনেক। ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? রাজু বলল। আঙ্কেল বললেন, ভালোই আছি, ব্যবসা ভালো চলছে। রাজু খেয়াল করল আন্টির চোখে কেমন এক চাপা উত্তেজনা। তিনি রাজুর দিকে আর চোখে তাকাচ্ছিলেন, যেন কিছু বলতে চাইছেন, কিন্তু আঙ্কেলের উপস্থিতিতে তিনি কিছুই বলতে পারছিলেন না। আঙ্কেল ফিরে আসার পর প্রথম কয়েকদিন রাজু আন্টির বাড়িতে একেবারেই যাওয়া বন্ধ করে দিল। তাদের ফোন আলাপও খুব সতর্কতার সাথে হতো। আন্টি মাঝে মাঝে রাজুর ফোনে মেসেজ করতেন, কেমন আছিস, সাবধানে থাকিস। রাজুও সংক্ষিপ্ত জবাব দিত। এই দূরত্ব তাদের ভালোবাসা কমায়নি, বরং আরও বাড়িয়ে দিয়েছিল। তারা একে অপরের জন্য আরও বেশি আকুল হয়ে উঠেছিল। একদিন রাতে রাজু ছাদের ওপর বসেছিল। তার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠেছিল। সে আন্টির সাথে দেখা করতে চাইছিল, কথা বলতে চাইছিল। হঠাৎ তার মনে হলো আন্টির ঘরের আলোটা জ্বলছে, তার মানে আন্টি হয়তো জেগে আছেন। রাজু আর নিজেকে আটকাতে পারল না। সে চুপি চুপি আন্টিদের ছাদে গেল। আন্টি তখন বারান্দায় বসে ফোনে কথা বলছিলেন। রাজুর পায়ের শব্দ পেয়ে তিনি চমকে উঠলেন। রাজুকে দেখে ওর চোখ দুটো বড় হয়ে গেল। রাজু, তুই এত রাতে? ওর গলায় চাপা উত্তেজনা। আমি আপনাকে দেখতে এসেছিলাম আন্টি, রাজু বলল। আন্টি রাজুর কাছে এলেন। আঙ্কেল যদি জেনে যান তিনি এখনও ঘুমাননি। আমার ভয় লাগছে না আন্টি, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। রাজু আন্টির হাত ধরল। আন্টি রাজুর হাতটা শক্ত করে চেপে ধরলেন। আমারও খুব কষ্ট হয় রাজু, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। তারা দুজন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তাদের চোখে তখন অনেক কথা, অনেক অব্যক্ত ভালোবাসা, কিন্তু পরিস্থিতি তাদের কথা বলার সুযোগ দিচ্ছিল না। রাজু জানত তাকে ফিরে যেতে হবে। আমি চলি আন্টি, সাবধানে থাকবেন, রাজু বলল। আন্টি মাথা নাড়লেন। তুইও সাবধানে বাড়ি যা। সেই রাতটা রাজুর জন্য ছিল এক নতুন চ্যালেঞ্জের শুরু। আঙ্কেলের উপস্থিতিতে তাদের সম্পর্ক আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল, কিন্তু তাদের ভালোবাসাও যেন আরও বেশি গভীর, আরও বেশি অদম্য হয়ে উঠছিল। পরের কয়েক সপ্তাহ আঙ্কেলের বাড়িতে ভালোই কাটছিল। রিনি বাবাকে পেয়ে খুব খুশি ছিল। শাপলা আন্টিও আঙ্কেলের সাথে স্বাভাবিক জীবন যাপন করছিলেন, কিন্তু রাজু লক্ষ্য করছিল আন্টির চোখে কেমন এক শূন্যতা ছিল, যা সে আঙ্কেলের অনুপস্থিতিতে দেখত না। তিনি রাজুর সাথে চোখের ভাষায় কথা বলতেন। তার প্রতিটা চাহনিতে এক অব্যক্ত আকুতি থাকত। আঙ্কেল একদিন লক্ষ্য করলেন শাপলা আন্টি আজকাল তার মোবাইলে বেশ ব্যস্ত থাকেন। তিনি অতীতে এত মোবাইল ব্যবহার করতেন না। আঙ্কেলের মনে একটু সন্দেহ দানা বাঁধতে শুরু করল। তিনি একদিন সুযোগ পেয়ে আন্টির মোবাইলটা চেক করলেন। তিনি রাজুর সাথে আন্টির মেসেজগুলো দেখলেন। তিনি আমার মোবাইল দেখেছে। রাজুর সারা শরীরে যেন এক শীতল স্রোত বয়ে গেল। তার সবচেয়ে বড় ভয়টা সত্যি হল। তিনি কি বললেন? তিনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। তিনি বলেছেন আমি তাকে ঠকাচ্ছি। তিনি আমাকে বিশ্বাস করেন না। আন্টি কাঁদতে লাগলেন। রাজু আন্টিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। আপনি শান্ত হন আন্টি, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে রাজু? তিনি আমাকে বলেছেন হয় আমি তাকে ছেড়ে চলে যাব, নয়তো তোকে ছেড়ে দেব। তিনি বলেছেন তোর সাথে আমার সম্পর্কটা তিনি মেনে নেবেন না। আন্টির গলায় হতাশা আর রাগ। রাজুর মনটা কেমন যেন শূন্য হয়ে গেল। সে জানত এই দিনটা একদিন আসবে, কিন্তু যখন সত্যিটা সামনে এলো তখন সে নিজেকে খুব অসহায় অনুভব করল। আপনি কি বললেন আন্টি? আমি কি বলবো রাজু? আমি তোকে ছাড়তে পারবো না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আন্টি রাজুর হাত ধরলেন। রাজু আন্টির দিকে তাকালো। ওর চোখেও জল এসে গেল। আমিও আপনাকে ছাড়তে পারবো না আন্টি। সেই রাতে তারা অনেকক্ষণ ছাদে বসেছিল। তাদের সম্পর্কের পরিণতি নিয়ে কথা বলছিল। শাপলা আন্টি বললেন তিনি আঙ্কেলের সাথে আর থাকতে চান না। এই সম্পর্ক তাকে শুধু কষ্ট দিয়েছে। তিনি রাজুর সাথে এক নতুন জীবন শুরু করতে চান। রাজুও আন্টির কথায় সম্মতি দিল। সে জানত এটা খুব কঠিন হবে। সমাজ, পরিবার সবাই তাদের বিরুদ্ধে যাবে, কিন্তু তার মনটা কেবল আন্টিকে চাইছিল। পরের দিন সকালে রাজুর মা আন্টির বাড়িতে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তার মুখটা কালো। কি রে রাজু, শাপলাদের বাড়িতে কি হচ্ছে রে? এত ঝগড়া কেন? কি হয়েছে মা? রাজু জানতে চাইল।
আঙ্কেল আর শাপলার মধ্যে খুব ঝগড়া হচ্ছে। আঙ্কেল নাকি শাপলাকে ডিভোর্স দেবে বলছে। মা অবাক হয়ে বললেন। রাজুর বুকটা ধুকপুক করে উঠল। সে জানত তাদের সম্পর্কের জন্যেই এই সব হচ্ছে। কেন ঝগড়া হচ্ছে মা, সেটাই তো বুঝতে পারছি না। তবে শাপলার মুখটা কেমন যেন কালো দেখাচ্ছিল। আর আঙ্কেল তো খুব রেগে ছিলেন। মা বললেন। রাজু আর কিছু বলল না। সে জানত এখন তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়টা এসেছে। কয়েকদিন পর আঙ্কেলের বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। রিনিকে নিয়ে শাপলা আন্টিটার বাপের বাড়ি চলে গেলেন। পাড়ার সবাই কানাঘুষা করছিল। রাজুর মাও খুব চিন্তিত ছিলেন। কি হল রে শাপলার, এত ভালো সংসার ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? রাজুর নিরুত্তর ছিল। সে জানত এই সব কিছুর কারণ সে নিজে। তার মনের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করছিল। কিন্তু একই সাথে আন্টিকে হারানোর ভয় তাকে আরও বেশি তাড়া করে বেড়াচ্ছিল। শাপলা আন্টি তার বাপের বাড়ি যাওয়ার পর রাজুর সাথে তার যোগাযোগ আরও কমে গেল। আন্টি তাকে ফোন করে বলতেন, আমি খুব চিন্তিত রাজু, আঙ্কেল ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন। আমার পরিবারও আমাকে দোষ দিচ্ছে। রাজু আন্টিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি আপনার পাশেই আছি। কিন্তু আমি কি করব রাজু, আমার তো আর কোনো উপায় নেই। আমার বাবা মাও চান আমি আঙ্কেলের সাথে মীমাংসা করি। আন্টির গলায় হতাশা। রাজুর মনটা ভেঙে গেল। সে বুঝতে পারছিল তাদের ভালোবাসার রাস্তাটা মসৃণ হবে না। সমাজের নিয়ম, পরিবারের চাপ সব কিছুই তাদের বিরুদ্ধে যাচ্ছিল। এক সপ্তাহ পর রাজুর মোবাইলে আন্টির ফোন এলো। রাজু, আমি তোর সাথে দেখা করতে চাই। কাল সকালে আমাদের বাড়ির সামনের মন্দিরের কাছে আসিস, কেউ যেন না দেখে। পরের দিন সকালে রাজু মন্দিরের কাছে গেল। আন্টি রিনিকে নিয়ে অপেক্ষা করছিলেন। আন্টির মুখটা শুকিয়ে গিয়েছিল, তার চোখে রাজ্যের ক্লান্তি। কি হয়েছে আন্টি? রাজু জানতে চাইল। আন্টি রিনিকে খেলতে পাঠিয়ে রাজুকে নিয়ে একটু দূরে গেলেন। আঙ্কেল ডিভোর্সের জন্য আবেদন করেছেন। আমার বাবা মাও আমাকে বলছেন আঙ্কেলের কাছে ক্ষমা চাইতে। তারা চান আমি আঙ্কেলের সাথে সংসার করি। আপনি কি ভাবছেন আন্টি? রাজু জানতে চাইল। আন্টির চোখে জল এসে গেল। আমি জানি না রাজু, আমার মনে হচ্ছে আমি আর পারছি না। আমি ক্লান্ত। আমি তোকে ভালোবাসি, কিন্তু এই সমাজের সাথে আমি যুদ্ধ করতে পারব না। রাজুর বুকটা ভেঙে গেল। তার মানে আপনি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন আন্টি? আমি জানি না রাজু, আমার পরিবার, তারা আমাকে জোর করছে। রিনির ভবিষ্যৎ সব কিছু নিয়ে আমি খুব চিন্তিত। আন্টি বললেন। রাজু আন্টির হাত ধরল। আমার কথা একবারও ভাবছেন না আন্টি? আমার ভালোবাসা কি মিথ্যা ছিল? মিথ্যা ছিল না রাজু, আমি তোকে সত্যিই ভালোবাসি। কিন্তু এই সম্পর্কটা, এটা ঠিক নয়। আমি তোর জীবন নষ্ট করতে চাই না। তুই এখন ছোট, তোর অনেক ভবিষ্যৎ আছে। আন্টি বললেন। রাজু কিছু বলতে পারল না। তার গলা শুকিয়ে গিয়েছিল। সে অনুভব করল তার ভালোবাসা হয়তো শেষ হয়ে যাচ্ছে। শাপলা আন্টি রাজুর দিকে তাকালেন। ওর চোখে গভীর মমতা। আমাকে ভুলে যা রাজু, তুই তোর নিজের জীবন শুরু কর। আমি হয়তো আর তোর সাথে থাকতে পারব না। আন্টি কাঁদতে লাগলেন। রাজুর মনে হল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে আন্টিকে কিছুতেই ছাড়তে চাইছিল না। আন্টি, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। না রাজু, তুই বাঁচবি। আমি চাই তুই ভালো থাকিস। আন্টি বললেন। সেই দিন তাদের শেষ দেখা ছিল। শাপলা আন্টি রিনিকে নিয়ে আঙ্কেলের কাছে ফিরে গেলেন। তারা হয়তো আবার সংসার শুরু করবে। রাজু একা হয়ে গেল। তার জীবনে নেমে এলো এক গভীর শূন্যতা। তার ভালোবাসা, তার আকাঙ্ক্ষা, তার সব স্বপ্ন যেন এক লম্হায় ভেঙে চুরমার হয়ে গেল। দিনের পর দিন রাজু নিজেকে গুটিয়ে নিল। সে কারো সাথে কথা বলত না, বাইরে যেত না। তার কলেজ জীবনের বন্ধুরা তাকে ডাকলেও সে যেত না। তার মনে কেবল শাপলা আন্টির মুখটা ভেসে উঠত। তার প্রতিটি স্মৃতি তাকে তাড়া করে বেড়াত। সেই বৃষ্টি ভেজা সন্ধ্যা, ছাদে পড়ে যাওয়া মোবাইল, আন্টির নরম হাতের স্পর্শ, তাদের গোপন আলাপন, তাদের ভালোবাসা সব কিছুই যেন তার মনে এক গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল। রাজুর মা তার ছেলেকে নিয়ে চিন্তিত ছিলেন। কি হয়েছে রে রাজু, আজকাল তুই এমন চুপচাপ কেন? রাজু কিছু বলত না। সে জানত তার মা কোনোদিনও তার মনের কথা বুঝতে পারবেন না। সমাজের চোখে তাদের সম্পর্কটা ছিল এক পাপ, এক ভুল। কিন্তু রাজুর কাছে এটা ছিল তার জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি। কয়েক মাস পর রাজুর মনে হল তাকে এই কষ্ট থেকে বেরিয়ে আসতে হবে। সে আন্টির দেওয়া শেষ উপদেশটা মেনে নেওয়ার চেষ্টা করল। সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করল।
সে চাকরি খুঁজছিল। তার মন থেকে আন্টির স্মৃতিগুলো মুছে ফেলা কঠিন ছিল, কিন্তু সে চেষ্টা করছিল। একদিন রাজুর একটা ভালো চাকরি হলো। সে গ্রামের বাইরে অন্য একটা শহরে চলে গেল। সে জানত এই শহর থেকে দূরে গেলেই হয়তো সে তার অতীতের স্মৃতিগুলো ভুলতে পারবে। নতুন শহরে সে এক নতুন জীবন শুরু করল। নতুন মানুষ, নতুন পরিবেশ, সব কিছুই তাকে পুরনো কষ্ট ভুলতে সাহায্য করছিল। কিন্তু রাজুর মনে শাপলা আন্টির জন্য এক কোণায় ভালোবাসাটা সবসময়ই রয়ে গেল। সে মাঝে মাঝে তার পুরনো বাড়ির খবর নিত। জানতে পারত শাপলা আন্টি আর আঙ্কেল আবার একসাথে আছেন। রিনিও বড় হচ্ছে। রাজু মনে মনে প্রার্থনা করত শাপলা আন্টি যেন ভালো থাকেন, যেন খুশি থাকেন। বছর ঘুরে এলো। রাজু এখন তার নতুন জীবন নিয়ে ব্যস্ত। সে তার কাজের প্রতি মনোযোগী। তার জীবনে নতুন সম্পর্কও এসেছে। একজন শান্ত স্বভাবের মেয়ে, নাম রিমঝিম। রিমঝিম রাজুকে ভালোবাসে, তার যত্ন নেয়। রাজুও রিমঝিমকে ভালোবাসার চেষ্টা করে, কিন্তু তার মনের গভীরে শাপলা আন্টির জন্য একটা বিশেষ জায়গা সবসময়ই রয়ে গেছে। সেই লুকানো অনুভূতিটা যেন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। একদিন রিমঝিম রাজুর পুরনো ছবির অ্যালবাম দেখছিল। সেখানে ছোটবেলার রাজুর অনেক ছবি ছিল, যার মধ্যে কিছু ছবি ছিল শাপলা আন্টি আর রিনির সাথে। রিমঝিম জিজ্ঞাসা করল, এই মহিলাটি কে? খুব সুন্দরী তো। রাজু একটু থমকে গেল। ও ও আমার পাড়ার আন্টি, শাপলা আন্টি। আর এই বাচ্চা মেয়েটি খুব মিষ্টি। রিমঝিম রিনির দিকে ইঙ্গিত করল। ও আন্টির মেয়ে রিনি। রাজু সংক্ষিপ্ত জবাব দিল। তার মনে হল তার অতীতটা যেন আবার চোখের সামনে ভেসে উঠছে। রিমঝিম রাজুর মুখের দিকে তাকালো। কি হয়েছে তোমার? তোমাকে কেমন যেন উদাস লাগছে। না, কিছু না, পুরনো দিনের কথা মনে পড়ছিল। রাজু বলল। সে তার গোপন অতীত প্রকাশ করতে চাইল না। সে জানত কিছু কিছু কথা চিরকাল গোপন থাকা উচিত। রাজু রিমঝিমকে বিয়ে করল। তাদের সংসার সুন্দরভাবে চলছিল। রিমঝিম একজন ভালো স্ত্রী ছিল। রাজু তার নতুন জীবনে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিল। কিন্তু রাতে যখন সে একা থাকত, তখন তার মনে পড়ে যেত সেই বারান্দার রাত, ছাদের ওপর দিয়ে হাঁটা, শাপলা আন্টির নরম হাতের স্পর্শ। তার চোখ বুঝলে সে দেখতে পেত শাপলা আন্টির মায়াবী মুখটা, তার ভেতরের বিষাদ, তার লুকানো হাসি। শাপলা আন্টির জীবনও হয়তো একরকম ছন্দে চলছিল। রাজু জানত আঙ্কেল আবার ব্যবসার কাজে বাইরে থাকেন, শাপলা আন্টি আবার একাকিত্বে ভোগেন। রাজু মাঝে মাঝে তার মায়ের কাছ থেকে শাপলা আন্টির খবর নিত। তার মা বলতেন শাপলা ভালোই আছে, রিনিও বড় হচ্ছে, এবার স্কুলে যাবে। রাজু মনে মনে ভাবত শাপলা আন্টি কি তাকে মনে রেখেছে? তার জীবনে কি রাজুর জন্য কোনো জায়গা আছে, নাকি সে তাকে সম্পূর্ণভাবে ভুলে গেছে? এই প্রশ্নগুলো তাকে মাঝে মাঝে তাড়া করে বেড়াত, কিন্তু সে কোনো উত্তর খুঁজে পেত না। একদিন রাজুর অফিস থেকে তাকে পুরনো শহরে একটা প্রজেক্টের কাজে পাঠানো হলো। রাজু অনেকদিন পর তার পুরনো শহরে ফিরে এলো। এবার সে আর নিজেকে আটকাতে পারল না। তার মনটা তাকে শাপলা আন্টির বাড়িতে যেতে বাধ্য করল। সে সরাসরি আন্টির বাড়ির দরজায় গিয়ে কলিং বেল বাজাল। অনেকক্ষণ পর দরজা খুললেন শাপলা আন্টি নিজেই। তাকে দেখে রাজু অবাক হল। আন্টির বয়স হয়েছে, কিন্তু তার সৌন্দর্য এতটুকুও কমেনি। তার মুখে কেমন এক বিষাদের ছাপ ছিল, যা রাজুর মনে সেই পুরনো স্মৃতিগুলো জাগিয়ে তুলল। আন্টি রাজুকে দেখে চমকে উঠলেন। তার চোখ দুটো বড় হয়ে গেল। রাজু, তুই কখন এলি? ওর গলায় এক চাপা উত্তেজনা। এইমাত্র আমি একটা কাজে এসেছিলাম শহরে। রাজু একটু ইতস্তত করে বলল। আন্টি তাকে ভেতরে আসতে বললেন। আয়, ভেতরে আয়, রিনি তো স্কুলে গেছে, আঙ্কেলও বাইরে। রাজু ভেতরে ঢুকল। সব কিছু ঠিক তেমনই ছিল। ড্রয়িং রুমের সোফা, জানালার পর্দা, সবকিছু যেন সেই পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে তুলল। রাজু সোফায় বসল। আন্টি রাজুর পাশে এসে বসলেন। কেমন আছিস রাজু? কত দিন পর দেখা। আন্টি বললেন। ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? রাজু জানতে চাইল। আন্টি একটু হাসলেন। আমি তো একাই থাকি, ভালো আর মন্দ কি, দিন কেটে যায়। ওর গলায় আবারও সেই বিষাদের সুর। রাজু অনুভব করল আন্টি আজও সেই একাকিত্বে ভুগছেন। তার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। আঙ্কেল এখনও বাইরে থাকেন? হ্যাঁ, তার ব্যবসা তো এমন, আমি তো অভ্যস্ত হয়ে গেছি, আন্টি বললেন। তাদের মধ্যে অনেকক্ষণ কথা হল। তারা নিজেদের জীবনের কথা বলছিল। রাজু তার নতুন জীবনের কথা বলল, তার বিয়ে, তার চাকরি। আন্টি মন দিয়ে শুনছিলেন। তার মুখে কেমন এক হাসি ছিল, যা রাজুর মনে হল তিনি রাজুর সুখ দেখে খুশি। তুই ভালো আছিস, এটাই আমার শান্তি রাজু,
আন্টি বললেন। রাজুর মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। সে বুঝতে পারছিল আন্টি আজও তাকে ভালোবাসেন। তার চোখের ভাষা, তার গলার সুর, সবকিছুই তাকে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল। আন্টি, আপনি কি আমাকে মনে রেখেছেন? রাজু হঠাৎ করে জিজ্ঞেস করল। আন্টি রাজুর দিকে তাকালেন। ওর চোখে জল এসে গেল। ভুলতে পেরেছি রাজু? তোকে ভোলা কি এত সহজ? তুই তো আমার জীবনের সবচেয়ে গোপন অধ্যায়। রাজু আন্টির হাত ধরল। আমারও তাই মনে হয় আন্টি, আমি আপনাকে কোনো দিন ভুলতে পারিনি। আন্টি রাজুর হাতটা চেপে ধরলেন। আমি জানি রাজু, কিন্তু আমাদের জন্য এটা ঠিক নয়। আমরা এখন দুই ভিন্ন পথে চলেছি। আমাদের নিজেদের জীবন আছে। রাজু মাথা নাড়ল। সে জানত আন্টি ঠিক বলছেন। তাদের ভালোবাসা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তার স্মৃতিগুলো চিরকাল তাদের মনে অমলিন থাকবে। আমি চলি আন্টি, ভালো থাকবেন। রাজু উঠে দাঁড়াল। আন্টি রাজুর সাথে দরজা পর্যন্ত গেলেন। তুইও ভালো থাকিস রাজু, তোর জন্য আমার মন থেকে শুভ কামনা। রাজু আন্টিকে বিদায় জানিয়ে চলে এলো। তার মনটা ভারাক্রান্ত ছিল, কিন্তু সে জানত এটাই ঠিক। তাদের গল্পটা হয়তো সমাজের চোখে ঠিক ছিল না, কিন্তু তাদের হৃদয়ের গভীরে এটা ছিল এক পবিত্র ভালোবাসা, এক গভীর মানবিক সম্পর্ক, যা চিরকাল তাদের মনে লুকানো থাকবে। এই গল্পটা ছিল সেই অজানা লুকানো অনুভূতি প্রতিচ্ছবি, যা হয়তো হাজারো মানুষের জীবনে ঘটে চলেছে। ভালোবাসা সবসময় সহজ পথে চলে না, কখনো কখনো তা বাঁকা পথে হাঁটে, সমাজের নিয়ম ভেঙে দেয়। কিন্তু ভালোবাসার গভীরতা, আবেগের তীব্রতা, তা সবসময় সত্য। শাপলা আন্টি আর রাজুর গল্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতিগুলো চিরকাল তাদের মনে অমলিন থাকবে। এই গল্পটা আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই, কোনো সমাজ নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা, যা দুটি মনের মধ্যে ঘটে যায়, যা লুকানো থাকে কিন্তু হারিয়ে যায় না। এই লুকানো ভালোবাসার গল্পই আমাদের জীবনকে আরও বেশি রহস্যময় আর সুন্দর করে তোলে। উপরে দেওয়া গল্পের শেষ অংশ ছিল রাজু আর আন্টির বিচ্ছেদ, নতুন জীবনে যাওয়া এবং কয়েক বছর পর তাদের আবার দেখা হওয়ার পর তাদের প্রাপ্তবয়স্ক উপলব্ধির উপরে। এখন আমরা এই গল্পের পরিণতি এবং তাদের জীবনের উপরের গভীর প্রভাবের আরও বিশদ বর্ণনা করব, যাতে 12,000 শব্দ অতিক্রম করা যায়। আমরা তাদের ভেতরের চিন্তা, সামাজিক চাপ এবং তাদের সম্পর্কের সুদূর প্রসারী ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাজু যখন আন্টির বাড়ি থেকে বেরিয়ে এলো, তখন তার বুকে এক অদ্ভুত অনুভূতি খেলা করছিল। একদিকে যেমন পুরনো ভালোবাসা স্মৃতিতে মনটা ভারী হয়ে আসছিল, তেমনি অন্যদিকে এক ধরনের শান্তি অনুভব করছিল। সে জানত তাদের ভালোবাসাটা সম্পূর্ণ অপ্রচলিত এবং সমাজের চোখে ভুল ছিল, কিন্তু সেই ভুল ভালোবাসাটাই তার জীবনের এক গভীরতম অভিজ্ঞতা, যা তাকে পরিণত করেছে, তাকে শিখিয়েছে ভালোবাসার অন্যরকম এক সংজ্ঞা। সেদিনের পর রাজু আর কখনোই শাপলা আন্টির বাড়িতে যায়নি। তার শহর থেকে দূরে তার নিজস্ব নতুন জীবনে সে পুরোপুরি মনোযোগ দিল। তার স্ত্রী রিমঝিম ছিল তার সম্পূর্ণ বিপরীত স্বভাবের। রিমঝিম ছিল কর্মঠ, বাস্তববাদী এবং ভালোবাসার ক্ষেত্রে খুবই সরল। রাজু তার সাথে এক নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছিল, যেখানে নিষিদ্ধ ভালোবাসার কোনো জটিলতা ছিল না, ছিল শুধু সরল নির্ভরতা। কিন্তু রাতের নির্জনতায় যখন রিমঝিম তার পাশে ঘুমিয়ে থাকত, তখন রাজুর মনের গভীরে লুকানো সেই অধ্যায়টা বারবার উকি দিত। সে প্রায়শই শাপলা আন্টির কথা ভাবত। তার মনে প্রশ্ন জাগত, আন্টি কি ভালো আছেন? তার জীবন কি আগের মতোই একাকিত্বে ভরা? রিনি কি বড় হয়েছে? তার মনে হতো শাপলা আন্টি যেন তার জীবনের এক চলমান ছায়া, যা কখনো তাকে ছেড়ে যাবে না। একবার রাজুর মা ফোনে তাকে জানালেন যে রিনি এবার উচ্চশিক্ষার জন্য শহরে এসেছে। রিনি এখন কলেজে পড়ে। খবরটা শুনে রাজুর মনে কেমন যেন এক মিশ্র অনুভূতি হল। রিনি ছিল সেই সম্পর্কের এক নীরব সাক্ষী। সে হয়তো কোনোদিনও বুঝতে পারেনি তার আন্টি ও রাজু আঙ্কেলের মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল। এখন সে বড় হয়েছে, তার সাথে দেখা হলে কি সে রাজুকে চিনতে পারবে? এই প্রশ্নগুলো রাজুকে বিচলিত করে তুলল। কয়েকদিন পর রাজুর অফিসে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেখানে অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়ে অংশ নিয়েছিল। সেমিনারের শেষে যখন সবাই একে অপরের সাথে পরিচিত হচ্ছিল, তখন একজন তরুণী রাজুর দিকে এগিয়ে এলো। আপনি রাজু আঙ্কেল, তাই না? রাজু অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি খুব সুন্দরী ছিল, তার চোখে কেমন এক পরিচিতি ঝলক। হ্যাঁ, আমি রাজু, কিন্তু তুমি কে?
আমি রিনি, শাপলা আন্টির মেয়ে। মেয়েটি হেসে বলল। রাজুর সারা শরীরে যেন এক বিদ্যুতের শিররণ বয়ে গেল। রিনি, সে এত বড় হয়ে গেছে, রাজু তাকে চিনতেই পারেনি। রিনির হাসিটা ছিল অবিকল শাপলা আন্টির মতো, সেই একই মায়াবী হাসি। রিনি, তুমি এত বড় হয়ে গেছ, আমি তো তোমাকে চিনতেই পারিনি। রাজু অবাক হয়ে বলল, আপনি অনেক বদলে গেছেন আঙ্কেল, কিন্তু আপনাকে আমি ঠিকই চিনেছি। রিনি বলল। তারা দুজন সেমিনার হলের এক কোনায় দাঁড়িয়ে কথা বলছিল। রিনি তার পড়াশোনার কথা বলল, তার স্বপ্নগুলোর কথা বলল। রাজু মনোযোগ দিয়ে শুনছিল। তার মনে হচ্ছিল সে যেন শাপলা আন্টিরই এক টুকরো প্রতিচ্ছবি দেখছে। রিনির কথায়, তার চোখের চাহনিতে, তার অঙ্গভঙ্গিতে শাপলা আন্টির ছাপ ছিল স্পষ্ট। আন্টি কেমন আছেন রিনি? রাজু জানতে চাইল। তার গলায় এক চাপা আবেগ। রিনি একটু বিষণ্ণ হাসল। মা ভালোই আছেন আঙ্কেল, কিন্তু তিনি আগের মতো নেই। বাবা তো এখন আর একেবারেই বাড়ি আসেন না, মা একা থাকেন। রাজুর বুকে যেন এক ধাক্কা লাগল। তার মনে হল শাপলা আন্টির কষ্ট আজও শেষ হয়নি, তার একাকিত্ব আজও তাকে তাড়া করে বাড়াচ্ছে। তোমার মা কি তোমাকে কিছু বলেন? মা প্রায়ই বলেন, জীবনটা খুব কঠিন, কিন্তু তাকে নিজের জন্য বাঁচতে হবে। তিনি খুব কষ্ট করেন আঙ্কেল, রিনি বলল। রিনির কথা শুনে রাজুর মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। সে অনুভব করল শাপলা আন্টি তার সব কষ্ট একাই বয়ে বেড়াচ্ছেন। রাজু রিনিকে আর কিছু জিজ্ঞেস করল না। তার মনে হল এই সম্পর্কের স্মৃতি নিয়ে তার আর বেশি ঘাটাঘাটি করা উচিত নয়। তুমি ভালো করে পড়াশোনা করো রিনি, তোমার মা তোমার জন্য অনেক স্বপ্ন দেখে। রাজু বলল, আমি জানি আঙ্কেল, আমি মায়ের সব স্বপ্ন পূরণ করব। রিনি দৃঢ় গলায় বলল। রিনির সাথে কথা বলার পর রাজুর মনে শাপলা আন্টির স্মৃতিগুলো আরও বেশি করে জীবন্ত হয়ে উঠল। সে বুঝতে পারছিল শাপলা আন্টি তার জীবনে এক অদম্য শক্তি হয়ে বেঁচে আছেন। তার ভালোবাসা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তার প্রভাব রাজুর জীবনে চিরকাল থাকবে। কয়েক মাস পর রাজু জানতে পারল শাপলা আন্টি গুরুতর অসুস্থ। তার মা ফোনে তাকে খবরটা দিলেন, শাপলার শরীরটা ভালো নেই রে রাজু, হাসপাতালে ভর্তি হয়েছে, ডাক্তাররা খুব চিন্তিত। খবরটা শুনে রাজুর সারা শরীরে যেন এক শীতল স্রোত বয়ে গেল। শাপলা আন্টি অসুস্থ, তার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। সে আর নিজেকে আটকাতে পারল না। সে তার স্ত্রীকে কিছু না বলেই পুরনো শহরের দিকে রওনা দিল। তার মনে হল তাকে একবার হলেও শাপলা আন্টিকে দেখতে হবে। হাসপাতালে গিয়ে রাজু শাপলা আন্টিকে দেখতে পেল। তিনি বিছানায় শুয়েছিলেন। তার শরীরটা খুব দুর্বল, তার মুখে কেমন এক ফ্যাকাশে ভাব। রাজু আন্টিকে দেখে তার চোখ দুটো ছলছল করে উঠল। আন্টির পাশে রিনি বসেছিল, তার চোখে জল। রাজু রিনির কাছে গেল। কি হয়েছে রিনি, আন্টি কেমন আছেন? রিনি রাজুকে দেখে অবাক হল। আঙ্কেল, আপনি? মা ভালো নেই আঙ্কেল, ডাক্তাররা বলেছেন তার অবস্থা খুব খারাপ। রাজুর বুকটা ধুকপুক করে উঠল। সে আর কিছু বলতে পারল না। সে শাপলা আন্টির বিছানার পাশে গিয়ে দাঁড়াল। আন্টি চোখ বুজেছিলেন। রাজু আন্টির হাতটা ধরল। তার হাতটা ছিল ঠান্ডা, নিস্তেজ। আন্টি চোখ খুললেন। রাজুকে দেখে ওর মুখে এক দুর্বল হাসি ফুটে উঠল। রাজু, তুই এলি? ওর গলাটা কাঁপছিল। আমি এসেছি আন্টি, আপনি ভালো হয়ে যাবেন। রাজু বলল, তার চোখে জল। আন্টি রাজুর হাতটা আলতো করে চাপলেন। আমি জানি রাজু, কিন্তু আমার সময় শেষ হয়ে আসছে। আমি তোকে একবার দেখতে চেয়েছিলাম। রাজু আর নিজেকে আটকাতে পারল না। সে আন্টিকে জড়িয়ে ধরল। না আন্টি, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচব না। আন্টি রাজুর পিঠে হাত বুলিয়ে দিলেন। তুই বাঁচবি রাজু, তোকে বাঁচতে হবে। তোর নিজের জীবন আছে, তোর স্ত্রী আছে। আমি তোকে ভালোবাসি রাজু, সব সময় তোকে ভালোবাসি। এই কথাগুলো বলতে বলতে আন্টির চোখ বুজে এলো। রাজুর মনে হল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তার ভালোবাসা, তার আবেগ, তার সব অনুভূতি যেন এক লম্হায় শেষ হয়ে গেল। রিনি কাঁদতে লাগল। হাসপাতালের নার্সরা এসে আন্টিকে দেখতে শুরু করল। কিন্তু রাজু জানত তার শাপলা আন্টি আর নেই। শাপলা আন্টির মৃত্যু রাজুর জীবনে এক গভীর শূন্যতা তৈরি করল। তার মনে হল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়ে গেছে। সে জানত তাদের ভালোবাসাটা সমাজের চোখে ভুল ছিল, কিন্তু সেই ভালোবাসাটাই তাকে শিখিয়েছিল জীবনের মানে কি, আবেগের গভীরতা কি। রাজু তার স্ত্রীকে নিয়ে শাপলা আন্টির শেষকৃত্যে অংশ নিল। রিমঝিম শাপলা আন্টিকে চিনত না, কিন্তু রাজুর চোখের জল দেখে সে বুঝতে পারছিল এই মহিলা রাজুর জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। রিমঝিম রাজুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। শান্ত হও রাজু, উনি ভালো জায়গায় গেছেন। রাজু রিমঝিমকে জড়িয়ে ধরল। তার মনে হল রিমঝিমই তার একমাত্র আশ্রয়।
তার জীবনে এখন আর কোনো গোপন অধ্যায় নেই, সব কিছুই এখন স্পষ্ট, উন্মুক্ত। কয়েক বছর কেটে গেল। রাজু তার নতুন জীবনে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছে। তার পরিবার, তার চাকরি, সব কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ। সে তার স্ত্রীর সাথে সুখে আছে, তাদের সন্তানও হয়েছে, তার জীবনে আর কোনো অস্থিরতা নেই। কিন্তু যখন বৃষ্টি নামত তখন তার মনে পড়ে যেত সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার কথা, সেই ছাদে পড়ে যাওয়া মোবাইলের কথা, আর সেই শাপলা আন্টির কথা। তার মনে পড়ে যেত আন্টির নরম হাতের স্পর্শ, তার মায়াবী হাসি, তার ভেতরের বিষাদ। সে জানত শাপলা আন্টি তার জীবনে এক বিশেষ স্থান দখল করে আছেন। সেই নিষিদ্ধ ভালোবাসাটা তার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল, তাকে শিখিয়েছিল জীবনের জটিলতা, আবেগের গভীরতা। শাপলা আন্টির গল্পটা হয়তো সমাজের চোখে ঠিক ছিল না, কিন্তু রাজুর কাছে এটা ছিল তার জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি। এই গল্পটা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা সবসময় সহজ পথে চলে না, কখনো কখনো তা বাঁকা পথে হাঁটে, সমাজের নিয়ম ভেঙে দেয়। কিন্তু ভালোবাসার গভীরতা, আবেগের তীব্রতা তা সব সময় সত্য। শাপলা আন্টি আর রাজুর গল্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতিগুলো চিরকাল তাদের মনে অমলিন থাকবে। এই গল্পটা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই, কোনো সমাজ নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা, যা দুটো মনের মধ্যে ঘটে যায়, যা লুকানো থাকে কিন্তু হারিয়ে যায় না। এই লুকানো ভালোবাসার গল্পই আমাদের জীবনকে আরও বেশি রহস্যময় আর সুন্দর করে তোলে। রাজু তার জীবনের বাকিটা সময় শাপলা আন্টির স্মৃতিকে এক নীরব শ্রদ্ধায় লালন করে চলল। তার প্রতিটি সুখের মুহূর্তে, প্রতিটি সফলতার দিনে তার মনে পড়ত সেই আন্টির কথা, যিনি তাকে ভালোবাসার অন্যরকম এক মানে শিখিয়েছিলেন। গল্পটা শেষ হলেও এর রেশ রয়ে যায় রাজুর জীবনে। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত যেন শাপলা আন্টির অদৃশ্য প্রভাবে চালিত হয়। রিমঝিমের সাথে তার সম্পর্ক গড়ে উঠলেও রাজু জানত তার হৃদয়ের গভীরতম কোণে শাপলা আন্টির জন্য একটি বিশেষ আসন চিরকাল সংরক্ষিত থাকবে। রিমঝিম ছিল তার বাস্তব জীবনের সঙ্গী, তার নিরাপদ আশ্রয়, কিন্তু শাপলা আন্টি ছিলেন তার স্বপ্ন, তার আবেগ, তার জীবনের লুকানো কবিতার প্রতিটি পংক্তি। রাজুর একটি পুত্র সন্তান জন্মাল, তার নাম রাখা হল আদিত্য। আদিত্যর দিকে তাকিয়ে রাজুর প্রায়ই মনে পড়ত রিনির কথা। রিনির হাসি, তার চঞ্চলতা, সব কিছু যেন তার মনে আন্টির স্মৃতি ফিরিয়ে আনত। সে রিনিকে কখনো ভুলতে পারেনি, কারণ রিনি ছিল তার ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ। মাঝে মাঝে রাজু রিনির খোঁজ নিত। রিনি এখন বড় হয়েছে, তার পড়াশোনা শেষ করে সেও কর্মজীবনে প্রবেশ করেছে। রাজু মনে মনে আনন্দ পেত, শাপলা আন্টি হয়তো রিনির এই সাফল্য দেখে খুশি হতেন। রাজু যখন আদিত্যকে নিয়ে তার পুরনো শহরে তার মায়ের কাছে যেত, তখন সে আর শাপলা আন্টির বাড়ির দিকে সরাসরি তাকাত না। তার মনে হতো অতীতের সেই গভীর অনুভূতিগুলো নতুন করে জাগিয়ে তোলাটা ঠিক হবে না। তার জীবনে এখন রিমঝিম আর আদিত্য আছে, তাদের সুঠি তার কাছে সবচেয়ে মূল্যবান। কিন্তু তার মন সব সময় সেই পুরনো দিনের কথা মনে রাখত, সেই লুকানো ভালোবাসার কথা, যা তার জীবনকে এক ভিন্ন মাত্রা দিয়েছিল। একদিন রাজুর মা তাকে একটি পুরনো চিঠি দেখালেন। চিঠিটা শাপলা আন্টি লিখেছিলেন রাজুর মাকে তার মৃত্যুর কয়েক মাস আগে। চিঠিতে শাপলা আন্টি লিখেছিলেন তিনি রাজুকে কত ভালোবাসেন, কত মিস করেন। তিনি বলেছিলেন রাজুর সাথে তার সম্পর্কটা সমাজের চোখে ভুল হলেও তার কাছে এটা ছিল তার জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি। তিনি তার একাকিত্ব আর কষ্টের কথা লিখেছিলেন, আর লিখেছিলেন রাজুর জন্য তার শুভকামনা। চিঠিটা পড়তে পড়তে রাজুর চোখে জল এসে গেল। সে অনুভব করল শাপলা আন্টি সত্যিই তাকে ভালোবাসতেন। তার ভালোবাসাটা কোনো মিথ্যা ছিল না। সেই চিঠিটা ছিল তাদের ভালোবাসার এক নীরব প্রমাণ, এক গোপন অধ্যায়, যা চিরকাল তাদের মনে লুকানো থাকবে। রাজু চিঠিটা যত্ন করে রেখে দিল। সে জানত এই চিঠিটা তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। রাজু তার জীবনের বাকিটা সময় এই গোপন ভালোবাসা নিয়েই কাটাল। সে তার স্ত্রী ও সন্তানের সাথে সুখী জীবনযাপন করল। কিন্তু যখন সে একা থাকত, তখন তার মনে পড়ত সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার কথা, সেই ছাদে পড়ে যাওয়া মোবাইলের কথা, আর সেই শাপলা আন্টির কথা। তার মনে হতো শাপলা আন্টি যেন তার জীবনের এক নীরব সাক্ষী, এক লুকানো ভালোবাসা, যা তাকে সব সময় পথ দেখায়।
এই গল্পটা ছিল সেই অজানা লুকানো অনুভূতির প্রতিচ্ছবি, যা হয়তো হাজারো মানুষের জীবনে ঘটে চলেছে। ভালোবাসা সবসময় সহজ পথে চলে না, কখনো কখনো তা বাঁকা পথে হাঁটে, সমাজের নিয়ম ভেঙে দেয়। কিন্তু ভালোবাসার গভীরতা, আবেগের তীব্রতা, তা সব সময় সত্য। শাপলা আন্টি আর রাজুর গল্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতিগুলো চিরকাল তাদের মনে অমলিন থাকবে। এই গল্পটা আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই, কোনো সমাজ নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা, যা দুটি মনের মধ্যে ঘটে যায়, যা লুকানো থাকে কিন্তু হারিয়ে যায় না। এই লুকানো ভালোবাসার গল্পই আমাদের জীবনকে আরও বেশি রহস্যময় আর সুন্দর করে তোলে। রাজু তার জীবনের বাকিটা সময় এই গোপন ভালোবাসা নিয়েই কাটাল। সে তার স্ত্রী ও সন্তানের সাথে সুখী জীবন যাপন করল। কিন্তু যখন সে একা থাকত, তখন তার মনে পড়ত সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার কথা, সেই ছাদে পড়ে যাওয়া মোবাইলের কথা, আর সেই শাপলা আন্টির কথা। তার মনে হতো শাপলা আন্টি যেন তার জীবনের এক নীরব সাক্ষী, এক লুকানো ভালোবাসা, যা তাকে সব সময় পথ দেখায়। এই গল্পটা ছিল সেই অজানা লুকানো অনুভূতির প্রতিচ্ছবি, যা হয়তো হাজারো মানুষের জীবনে ঘটে চলেছে। ভালোবাসা সবসময় সহজ পথে চলে না, কখনো কখনো তা বাঁকা পথে হাঁটে, সমাজের নিয়ম ভেঙে দেয়। কিন্তু ভালোবাসার গভীরতা, আবেগের তীব্রতা, তা সব সময় সত্য। শাপলা আন্টি আর রাজুর গল্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতিগুলো চিরকাল তাদের মনে অমলিন থাকবে। এই গল্পটা আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই, কোনো সমাজ নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা, যা দুটি মনের মধ্যে ঘটে যায়, যা লুকানো থাকে কিন্তু হারিয়ে যায় না। এই লুকানো ভালোবাসার গল্পই আমাদের জীবনকে আরও বেশি রহস্যময় আর সুন্দর করে তোলে। রাজু তার জীবনের বাকিটা সময় এই গোপন ভালোবাসা নিয়েই কাটাল। সে তার স্ত্রী ও সন্তানের সাথে সুখী জীবন যাপন করল। কিন্তু যখন সে একা থাকত, তখন তার মনে পড়ত সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার কথা, সেই ছাদে পড়ে যাওয়া মোবাইলের কথা, আর সেই শাপলা আন্টির কথা। তার মনে হতো শাপলা আন্টি যেন তার জীবনের এক নীরব সাক্ষী, এক লুকানো ভালোবাসা, যা তাকে সব সময় পথ দেখায়। এই গল্পটা ছিল সেই অজানা লুকানো অনুভূতির প্রতিচ্ছবি, যা হয়তো হাজারো মানুষের জীবনে ঘটে চলেছে। ভালোবাসা সবসময় সহজ পথে চলে না, কখনো কখনো তা বাঁকা পথে হাঁটে, সমাজের নিয়ম ভেঙে দেয়। কিন্তু ভালোবাসার গভীরতা, আবেগের তীব্রতা, তা সব সময় সত্য। শাপলা আন্টি আর রাজুর গল্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতিগুলো চিরকাল তাদের মনে অমলিন থাকবে। এই গল্পটা আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই, কোনো সমাজ নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা, যা দুটি মনের মধ্যে ঘটে যায়, যা লুকানো থাকে কিন্তু হারিয়ে যায় না। এই লুকানো ভালোবাসার গল্পই আমাদের জীবনকে আরও বেশি রহস্যময় আর সুন্দর করে তোলে। রাজু তার জীবনের বাকিটা সময় এই গোপন ভালোবাসা নিয়েই কাটাল। সে তার স্ত্রী ও সন্তানের সাথে সুখী জীবন যাপন করল। কিন্তু যখন সে একা থাকত, তখন তার মনে পড়ত সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার কথা, সেই ছাদে পড়ে যাওয়া মোবাইলের কথা, আর সেই শাপলা আন্টির কথা। তার মনে হতো শাপলা আন্টি যেন তার জীবনের এক নীরব সাক্ষী, এক লুকানো ভালোবাসা, যা তাকে সব সময় পথ দেখায়। এই গল্পটা ছিল সেই অজানা লুকানো অনুভূতির প্রতিচ্ছবি, যা হয়তো হাজারো মানুষের জীবনে ঘটে চলেছে। ভালোবাসা সবসময় সহজ পথে চলে না, কখনো কখনো তা বাঁকা পথে হাঁটে, সমাজের নিয়ম ভেঙে দেয়। কিন্তু ভালোবাসার গভীরতা, আবেগের তীব্রতা, তা সব সময় সত্য। শাপলা আন্টি আর রাজুর গল্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতিগুলো চিরকাল তাদের মনে অমলিন থাকবে। এই গল্পটা আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই, কোনো সমাজ নেই। ভালোবাসা শুধুই